তাকে খুবই সেফলি এক্সিট করতে দেওয়া হয়েছে। পুরো পালানোর প্রক্রিয়া দিল্লির সাথে সে নিজে অ্যারেঞ্জ করছে। তিনি ভারতে গেছেন এবং এর উদ্যোক্তা বা প্রক্রিয়া তৎকালীন সময় সেনাপ্রধানই করছেন। আজকে যে কথা উঠতেছে শেখ হাসিনাকে ফেরত আনার, মানে কোন আইনে কিভাবে ফেরত আনা যাবে তাকে? সে তো এমন না যে আমাদের সরকারের সাথে আলাপ আলোচনা ছাড়া গেছে। সে যেভাবে গেছে তাতে মনে হয় যে একটা বৈধ প্রক্রিয়ায় যদি যেয়ে থাকে, প্রক্রিয়াটা যদি বৈধ হয়, দুইটা সরকারের আলোচনা মানে, তাহলে তাকে ফেরত চাওয়ার প্রক্রিয়াটা কি? প্রক্রিয়াটা আসলে বৈধ না, ইমার্জেন্সি। মানে এটা বৈধ অবৈধ কোনো ডেফিনেশনে ফেলতে পারবেন না, এবং দুইটার কনটেক্সট ডিফারেন্ট। ধরেন যেই মুহূর্তে হাসিনা পালাচ্ছে ওই মুহূর্তে তো আইসিটিতে তার নামে কোনো মামলা রুজু হয় নাই, তার বিরুদ্ধে কোনো প্রসিডিং শুরু হয় নাই, তাকে মানে ওয়ারেন্ট ইস্যু করা হচ্ছে না, সমন করা হচ্ছে না যে কোর্টে এসে হাজিরা দেন। পুলিশ অথবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ইন্টারপোলের সাহায্য যাচ্ছে না যে আমরা আসামিকে ফেরত চাচ্ছি। এই প্রসেসগুলো তো শুরু হয়নি। ওই প্রসেস শুরু হলে পরে এক্সট্রাডিশন ট্রিটি যেটা ইন্ডিয়ার সাথে আছে ওইটা ট্রিগার করে, ওইটার ইনভোক করা হচ্ছে। এখন 5 তারিখ পর্যন্ত আমাদের আলোচনার জায়গাটা হচ্ছে যে আসলে এখতিয়ারের প্রশ্ন, হাসিনা কিভাবে পালাইলো। একটা হচ্ছে যে সে গণভবন ছাইরা নিজের মতো করে সীমান্ত দিয়ে কাপড় চোপড় চেঞ্জ করে বোরখা পইরা ওই পারে চলে গেছে, যেভাবে আওয়ামী লীগের হাজার হাজার লোক চলে গেছে। কিন্তু এই পালানোটা তো সিম্পলি পালানো না, পদচ্যুত করে তাকে খুবই সেফলি এক্সিট করতে দেওয়া হয়েছে। এবং সেখানে বাংলাদেশ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিকিউরিটি অ্যাপারেটাস যারা আছেন তারা সবাই জড়িত। সেটা ইমিগ্রেশন বলেন, আমাদের এয়ার সিকিউরিটি যারা মেনটেন করছেন, বর্ডার সিকিউরিটি যারা মেনটেন করছেন, আমাদের কাঠামোগত জাতীয় নিরাপত্তা দায়িত্ব, পররাষ্ট্র মন্ত্রণালয় তখন আসলে নাই। ধরেন আমাদের তখন 5 তারিখে ইনফ্যাক্ট যদি রিয়েলিটি দেখেন আমাদের টোটাল সিভিল ব্যুরোক্রেসি অলমোস্ট নাই সেখানে। এবং তখনকার আমাদের এখনও সেনাপ্রধান যিনি আছেন উনি কিন্তু ব্রিফিংয়ে তাই বলেছেন, দায়িত্ব এখন আমার, আইন শৃঙ্খলা সব কিছু ম্যানেজ করা, রাজনীতিবিদরা সিদ্ধান্ত নেবেন, এগুলো বলেছেন। এই জন্য আমার মনে হয় যে এটা 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 ট্রান্সপারেন্টলি আমাদের জানার সুযোগ আছে, কাউকে ব্লেম করে না, শুধু জানার জন্য যে আসলে এটা কেন হয়েছে, কে করলো, কারা কারা সিদ্ধান্ত নিয়ে করলো, কোন কোন এখতিয়ারের ভিত্তিতে, এবং তার সাথে দিল্লির ইনভলভমেন্টটা কতটুকু ছিল। এইটা কোনো না কোনো ফর্মে একটা 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 কমিটির সামনে পাবলিকলি এই বক্তব্যগুলো আসা দরকার, যেহেতু এখনও সব প্লেয়াররা জড়িত এবং যেহেতু হাসিনা কন্টিনিউয়াসলি দিল্লিতে থেকে বাংলাদেশে অস্থিরতা তৈরি করছে। অতএব ওই বক্তব্যগুলো আসলে যেটা হবে যে হাসিনা বলছে যে আমাকে তো বিমানে উঠাইছে টুঙ্গিপাড়ার কথা বলে, দেখবেন সে কিন্তু বারবার এই কথা বলে, আমি তো পালাই নেই, আমি তো পালানোর লোক না, আমাকে বলা হয়েছে টুঙ্গিপাড়া নিয়ে যাবে কিন্তু আমাকে তো ওই পারে নিয়ে গেছে। কিন্তু এখন সকল এভিডেন্স বলছে যে পুরো পালানোর প্রক্রিয়া দিল্লির সাথে সে নিজে অ্যারেঞ্জ করছে এবং দিল্লি বাংলাদেশের সিকিউরিটি স্ট্যাটাস অ্যাপারেটাসের সাথে কোঅর্ডিনেট করেছে সিম্পলি। অতএব সেই জায়গায় এই জিনিসগুলো একটা পাবলিক হিয়ারিংয়ের মতো করে এই জায়গাগুলো পরিষ্কার করে ফেলা দরকার যে আসলে আমাদের ফরেন পলিসি ইন্টারভেনশন, আমাদের ডিফেন্স সিকিউরিটি, ন্যাশনাল সিকিউরিটি কম্প্রোমাইজ হাসিনার আমলে কতটুকু হয়েছে, হাসিনার সাথে দিল্লির সম্পর্কের মাত্রা, গভীরতাটা বোঝার জন্য এই ঘটনাটা একটা সিরিয়াস ডাইসেক্টিং দাবি করে। আমি এখন আপনার সুযোগ হইলে আসবো, আমি দুদুবের কাছে যাচ্ছি। দুদুবের কাছে আমার একটা প্রশ্ন হলো যে এই যে ঘটনাগুলো আমরা আলোচনা করলাম সেটা কিন্তু 5 তারিখে ঘটছে সব, যে আলোচনা করলাম, এবং 5 তারিখ থেকে যে 8 তারিখ পর্যন্ত যে সময়টা, এই সময়টার ভিতরে নির্বাহী ক্ষমতাটা কার উপরে ন্যস্ত ছিল, এটা যেমন একটা প্রশ্ন। ন্যস্ত না থাকলে কেউ তো নির্বাহী ক্ষমতাটা চালাইছে, তা না হলে তো এই কথোপকথন যোগাযোগ এটা তো হয়নি। এটা কার উপরে ন্যস্ত ছিল, এক। আর দুই, যদি ফাইনালি শেখ হাসিনা এখন দেশে ফিরে এসে আইনের মুখোমুখি হতে চান, তাহলে রাষ্ট্রের ভূমিকা কি হওয়া উচিত, যেহেতু আপনার দল ক্ষমতায় আছে? প্রথম কথা বলি, আইনগতভাবে শেখ হাসিনা ভারতে যায় নাই। মানে আমরা যেটা দাবি করছি আলাপ আলোচনার মধ্য দিয়ে তিনি গেছেন তা না, তাৎক্ষণিক প্রয়োজনে বা তাৎক্ষণিক পরিস্থিতিগত কারণে তিনি ভারতে গেছেন এবং এর উদ্যোক্তা বা প্রক্রিয়া তৎকালীন সময় সেনাপ্রধানই করছেন তার লোকজন নিয়ে, এবং সেটি বৈধ না অবৈধ এটা পরের কথা। উনি এখান থেকে পদত্যাগ করে গেছেন এটাও আমরা জানি না।
উনি নিজেও দাবি করছেন তিনি পদত্যাগ করেননি, ওখানে গিয়েও কিন্তু এই কথা বলেছেন। তাহলে পরে তিনি প্রধানমন্ত্রী হিসাবে অবৈধভাবে অন্য একটি রাষ্ট্রে গেছেন, ওই রাষ্ট্র আবার তাকে গ্রহণ করছে। মানে বিষয়টা কিন্তু আইনের দৃষ্টিতে আপনারা ভালো বলতে পারবেন, আপনি আইনজীবী, কিন্তু আইনের দৃষ্টিতে এই জিনিসগুলো বৈধ অবৈধ সেই সময়ের প্রেক্ষিতে আইনের থেকে বেশি মানে গুরুত্বপূর্ণ ছিল একজন সাবেক কর্তৃত্ববাদী শাসক, সে তার জীবন রক্ষার্থে জনগণের ভিতরে থাকা উপযুক্ত মনে করেনি, পালানোটা উপযুক্ত মনে করেছেন, জেলে যাওয়াটা উপযুক্ত মনে করেননি, দেশান্তরিত হওয়াটাকে উপযুক্ত মনে করেছেন। তিনি মনে করছেন তিনি যখন যাচ্ছেন তিনি কিন্তু ওই দাবিদার প্রধানমন্ত্রী। আমি কখনোই তাকে কোনো সময় টকশোতে ওর জামানাতেও আমি জেলেও গেছি, তাকে প্রধানমন্ত্রী মনে করতাম না, দাবিদার প্রধানমন্ত্রী, দখলদার প্রধানমন্ত্রী। এই রকম একটি ব্যক্তিকে ভারত প্রতিনিয়ত প্রতি সময় পর্যন্ত রক্ষা করছে, কারণ তারা ভারতের স্বার্থ রক্ষা করছে এই সরকার প্রধান হিসাবে শেখ হাসিনা। সেহেতু শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা বশত বলেন অথবা অতীত কর্মকাণ্ড বলেন বা ভবিষ্যতের কারণে বলেন, সেরা শেখ হাসিনাকে রক্ষা করতে চাইছে ভারতীয়। না হলে পরে ভারত এমন গণতান্ত্রিক একটি দেশ, দাবিদার দেশ, তারা এরকম একজন ব্যক্তিকে, এটা তো আমাদের রাষ্ট্র ব্যাপার। যেমন ভারতের মোরারজি দেশাইকে আমরা যদি এইরকম পরিস্থিতি উদ্ভব হতে হয় নাই এই যে গত সময়, তাহলে কি আমরা ঠাঁই দিব? নাকি নেপাল একমাত্র হিন্দু রাষ্ট্র, তারা তাকে আশ্রয় দিবে? এটা প্রশ্ন দেখা দিবে। কিন্তু তো উনি শেখ হাসিনা আইনগতভাবে যান নাই, আর আমাদের যে কোনো লোক বর্ডার ক্রস করলে তাকে গুলি করে অথবা জেলে নেয়। তো ওনার ব্যাপারে একেবারে রাজকীয়ভাবে এখনো পর্যন্ত তাকে রক্ষা করছে। আমার বিবেচনায় ভারত যদি বাংলাদেশ বা অন্য যে কোনো দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক তৈরি করতে চায়, সেই ক্ষেত্রে যে নিয়মগুলো মানে, এই ক্ষেত্রেও বাংলাদেশের ক্ষেত্রেও মানা উচিত। সেটা হচ্ছে অপরাধ প্রবণতার চূড়ান্ত ব্যক্তি শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে কখনো এই সম্পর্কটা রক্ষা করা সম্পর্ক হবে কি? আমাদের সময় একেবারে সংক্ষিপ্ত হয়ে আসছে, তো আপনার কাছে সুযোগ পেলে আরো একটু আসবো। আমি এই সবশেষ অনুষ্ঠানে আমাদের জুলাইতে এত আহত, এত নিহত, তার কিছু হওয়ার পর, এত কিছু হওয়ার পর 5ই আগস্টের ঘটনাকে ঘিরে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার জন্যে এখন রাজনৈতিক দলগুলোর কাছে সবচেয়ে বড় দায়িত্ব কি হওয়া উচিত বলে আপনি মনে করেন, ছোট্ট করে? বিচার এবং সংস্কারটা নিশ্চিত করা, এটাই হচ্ছে আমাদের 17 বছরের আওয়ামী ফ্যাসিবাদের আমলের সবচেয়ে বড় শিক্ষা, যে এই রাষ্ট্রটা ধসে গেছে কিভাবে, প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেছে। অতএব এটাকে যদি আমরা পুনরায় গঠন করতে চাই, আমাদের আহত শহীদ পরিবারের প্রতি যে দায়, সেটা বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে ডেলিভার করতে হবে। আর দ্বিতীয়ত দায় জনগণের, রাষ্ট্র জনগণের করবার জন্য প্রাতিষ্ঠানিক সংস্কার প্রত্যেক জায়গাতে, এটা আশু জরুরি। যেটার আলাপটা আমরা তুলেছি, কমিশন হয়েছে, সনদ হয়েছে, গণভোটের রায় হয়েছে, ইভেন বিএনপির 31 দফা, ম্যাডাম জিয়ার 2030 যে প্ল্যান, সব অনেক কিছু অনেক মিলায় ধন্যবাদ খুব জরুরি। দুজনকেই সময়